আজকে আমি পড়ে শোনাচ্ছি সঞ্জীব কুমার দের লেখা মজার গল্প সনাতনী ধাক্কা। হেরম্বপুর থানার দোর্দণ্ডপ্রতাপ দারোগা দিগম্বর দিকপতি জরুরি কয়েকটা কাজে চলেছেন কলকাতায়। সেই উদ্দেশ্যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি হাওড়াভিমুখী ট্রেনের অপেক্ষায়। হঠাৎ পায়ের কাছে কি একটা বস্তুর ধুপ করে পতনের শব্দে হতচকিত তিনি। লাফিয়ে দু এক পা পিছিয়ে আসতেই গিয়েই বাধা পেলেন। দুটি সাঁড়াশির মতো শক্ত হাতে ধরা পড়েছে তাঁর চরণ। ভালো করে ব্যাপারটা বুঝে ওঠার আগেই চরণে ততোধিক শক্ত একটা মাথার বার তিনেক ঠুক ঠুক ঠুক। বস্তুটি যে প্রকৃতপক্ষে তার এক অতি গুণগ্রাহী ভক্ত, আর ধূপ শব্দ পতনটি যে তার সাষ্টাঙ্গ প্রণাম, তা বুঝতে না বুঝতেই মানুষটি দুপায়ে দণ্ডায়মান। কিংকর্তব্য বিমূঢ় দিকপতির গলায় অস্ফুট উচ্চারণ, তুই? এগে হেঁ বড়বাবু। হাড় সর্বস্ব ঢ্যাঙাপনা লোকটির বিকশিত দন্তে উত্তর, আমি সনাতন। প্রমাদ গুনলেন দিকপতি। আবার হাজির হয়েছে বাছাধন। বাবারে, জীবনে এত ভয় কাউকে পান না তিনি যতটা পান সনাতনকে। গাঁটে গাঁটে বুদ্ধি হতভাগার, আর কথায় কথায় মার প্যাঁচ। এদিকে গায়ে হাত তোলারও সাধ্যি নেই। যা চেহারা, দু এক ঘা দিলেই খতম। তখন অন্য হ্যাপা। ব্যাপারটা সম্বন্ধে নিজেও ভালোই ওয়াকিবহাল ব্যাটার ছেলে, তাই না চোর হয়েও পুলিশকেই উল্টে ঘাবড়ে দেয়। তবে একটাই বাঁচোয়া, বাছাধনের দীর্ঘমেয়াদী কারাবাস বা ফাঁসি যাবার খুব ভয়। সেসব ভয়টয় দেখিয়েই তাকে মাঝে মধ্যে আয়ত্তে আনতে হয়। যেমন বছরখানেক আগে রিভলভার চুরির মিথ্যে গল্প ফেঁদে ব্যাটাকে এলাকা ছাড়া করেছিলেন দিকপতি। তারপর তো ব্যাটার ছায়ার দর্শন মিলেছে বলেও শোনেননি এ তল্লাটে। আজ দীর্ঘদিন পর বোধহয় হতভাগার পুনরাবির্ভাব। ভেতরে যতই গুটিয়ে থাকুন বাইরে তা প্রকাশ করেন না দিকপতি কোনোদিনই। আজও করলেন না। রাশভারী গলায় ধমক দিলেন, তোর না এখানে পা দেওয়া বারণ? বিনয়ের হাসি সনাতনের ঠোঁটে। বড়বাবু, এখনো রাগ পুষি রাখিছেন? দিকপতির হাতে রুল নেই, পুলিশের পোশাকও পরনে নেই, হাতে একটি ফোলিও ব্যাগ। অভ্যাসবশত ব্যাগটিকেই আর এক হাতে ঠুকলেন। তা কি মতলবে? ছি ছি, একই কথা বলতিছেন বড়বাবু। মুখের হাসি অদৃশ্য সনাতনের। এ আমার জন্মস্থান, জন্মভিটে। আমার স্ত্রীরই পরিবার সব এখানে। কতদিন সবাইরে ছেড়ে আমি নির্বাসনে থাকব? দিকপতি আপাদমস্তক দেখলেন সনাতনকে, তারপর বললেন, শোনো সনাতন, স্পষ্ট কথা। আমার এলাকায় কোনো রকম বেয়াদপি আমি বরদাস্ত করব না। তুমি এখানে ঢুকবে না, ব্যাস। ই কেমন কথা? কোকিয়ে উঠল সনাতন। সব কিছুরই একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, ওষুধের থাকে, আবার শাস্তিরও থাকে। হাজতেও তো সেই নিয়ম। আর আমার বেলায় আপনার কেন এমন অবিচার? থমকালেন দিকপতি। মার প্যাঁচ শুরু করে দিয়েছে সনাতন। একটু থেমে বললেন, তোর যে বেটা যাবজ্জীবন। কেন? কি অপরাধে? আমি কি খুন করেছি? না পেলেন থেকে অস্ত্র নামায়েছি? করার মধ্যে একটু আধটু চুরি টুরি করি, মানে ইধার কামাল উধার, তার জন্যই যাবজ্জীবন? তার চেয়েও বড় অপরাধ করেছ বেটার ছেলে। দারোগার রিভলভার লোপাট। দিকপতি চেঁচালেন। মিছে কথা, রুখে ওঠে সনাতন। তখন আপনি মিছে ভয় দেখায় আমারে তাড়াইছিলেন। উভয়ের উত্তপ্ত বাক্যালাপে তাদের ঘিরে প্ল্যাটফর্মে তখন ছোটখাটো ভিড়। উভয়েই পরিচিত হেরম্বপুরের আমজনতার কাছে। তাদের উদ্দেশ্য করেই হঠাৎ সনাতনের প্রশ্ন, আচ্ছা আপনারাই বলেন, যদি সত্যি বড়বাবুর রিভলভার চুরি যেত তবে চাকরি থাকতো তার? কিছুদিনের জন্য হলেও বরখাস্ত তো হতেন নাকি? তাছাড়া আমার নামে হুলিয়া বেরোতনি। তখন বড়বাবুর পুলিশ বাহিনী মাটির তলা থেকে হলিও ঠিক ধরিয়ে আনতো আমারে। অকাট্য যুক্তি। জনতা নীরব, বেকুব দিকপতি। শোনেন বড়বাবু, আকুতি এবার সনাতনের গলায়, তবু আমি আপনারে মান্যি করি। এই যে আপনি কলকাতা যেতিছেন, আমার তো কোয়া বারো। আমি তো পারতুম লুকায়ে গায়ে ঢুকি পড়তে, অন্তত কয়েকদিন কেউ টের পেতনি। আমি কি তা করেছি? ডাউন ট্রেনে নেমে যেই দেখিছি এদিকে আপনারে, বীরের মতো ছুটি এসে আপনার পায়ে পেন নাম দিচ্ছি। এসব তো আপনারে মান্যি করি বলেই। সেই আবদারে বলতেছি বড়বাবু, এবার আমারে আপনি পায়ে ঠাঁই দেন।
বাড়ি ঘর ছেড়ে থাকি, খুব শাস্তি পেতেছি। দিগম্বর দিকপতি খুশি হলেন, একটু নরমও। এত লোকজনের সামনে বেকুব বানাতে বানাতেই হঠাৎ করে আবার তাকে তোষামোদ করতে শুরু করেছে ব্যাটা। না, মানির মান দিতে জানে হতভাগা। অবশ্য এটাও জানেন সবই হচ্ছে বাছাধনের চাতুরি। তাই মনের ভাব গোপন রেখে সাবধানতার সঙ্গে প্রশ্ন করলেন, কোথায় ছিলি এতদিন? নিশিকুটুম্বপুর, পাশের থানা, রতন দারোগার এলাকায়। রতন দারোগা থাকতে দিল তোকে তার এলাকায়? আশ্চর্য হলেন দিকপতি। রতন দারোগা তিনি দুজনে আদায় কাঁচকলায়। কাজিয়ার কারণও আবার এই সনাতন। এগে বহুদিন টের পায়নি, টের পাবেই বা কি করে? তিনি কি আর আপনার মতো এলেমদার? আবার বড়বাবুকে সন্তুষ্ট করার চেষ্টা সনাতনের, এবং সে কাজে মোটামুটি সফল। টের পেয়েছে হপ্তাখানেক আগে। বামাল ধরা পড়ে গিয়েছিলি বোধহয়? দিকপতির কৌতূহল। না বড়বাবু, হাসল সনাতন। একটা টানা মাল বেচতে গিয়ে তেনার নজরে পড়ে গেছিলাম। হাঙ্গামা তো তারপর থেকেই। কি বললে তোকে রতন? খুব ধমকালে। বললে, খবরদার, দিকপতির এলাকার চোর, ওদিকেই করে খাও। এদিকে খেদিয়ে দিয়ে দিকপতি আরামে নিদ্রা যাবে, ওসব চলবে না, নেভার। দাঁত কিড়মিড় করে উঠলেন দিকপতি। তুইও ধমক খেয়ে সুরসুর করে চলে এলি এদিকে? চমৎকার। না বড়বাবু, আমিও তখন শোনালাম আপনার সেই রেভলভার বৃত্তান্ত। তখনই তো রতন দারোগা আমারে বোঝায়, বললে, দূর বোকা, ওসব ফলস। তোরে ঘাবড়ে দেবার জন্যই ওসব দিকপতির অভিনয়। অভিনয় কথাটি শুনেই হঠাৎ সন্দিগ্ধ হয়ে পড়লেন দিগম্বর দিকপতি। গতির তো সুবিধের নয়। হেরম্বপুরের পুইল্লা গ্রামে আজ না সারা রাতব্যাপী নট্টতীর্থের যাত্রাভিনয়। 5-7টা গা ঝেঁটিয়ে যাত্রা দেখতে ছুটবে লোকে। সন্ধ্যের মধ্যে কলকাতার কাজগুলি সেরে ফিরে তারও তো উপস্থিত থাকার কথা যাত্রার আসরে। সর্বনাশ, এমন রাতে সনাতনের মহাবিদ্যার কোপে তো উজাড় হয়ে যাবে গ্রামকে গ্রাম। সুলুক সন্ধান পেয়েই তাই ব্যাটার এমন দিনে প্রত্যাবর্তন। রহস্যের গন্ধ পেলেন অভিজ্ঞ দিকপতি। গায়ে ফিরতে চাইলেই তার সাধ্যে কি সনাতনকে আটকায়? ভয় দেখিয়ে কাহাতোকা ঠেকিয়ে রাখা যায়। ফিরুক, কিন্তু আজ কি দিনে কি রাতে ব্যাটাকে একেবারে নজরের বাইরে যেতে দেওয়া নয়। নিজে সারাদিন কাটাবেন কলকাতায়। এই মুহূর্তে থানায় হুঁশিয়ারি পাঠানোও সম্ভব নয়। পাঠালেই বা কি? সনাতনকে কবজায় রাখা কি রতিকান্ত কনস্টেবল হাবিলদার ঘুঙ্গুট সিং বা মেজবাবু অমিত পোদ্দারের কাজ? সঙ্গে করেই আজ সনাতনকে নিয়ে ঘুরবেন বলে স্থির করলেন দিকপতি। কবজায় যখন নিজেই এসে ধরা দিয়েছে, তখন ছাড়া পাচ্ছে না বাছাধন। রাতেও সঙ্গে রাখবেন যাত্রার আসরে। ওই নজরবন্দি একরকম। এর মধ্যেই প্ল্যাটফর্মে হাজির হাওড়াগামী ট্রেন। সঙ্গে সঙ্গেই দিকপতি তৎপর। তুই কি তবে হেরম্বপুরেই থাকতে চাস? নিশ্চয়। থাকতে দিতে পারি কতগুলো শর্ত মেনে চললে, দিকপতি খেলান। কি শর্ত বলেন? ট্রেন ছেড়ে দেবে, তুই বরং আমার সঙ্গে চল। ওরে বাবা, সারা রাত জেগেছি, আবার আপনার সঙ্গে যাব? অসম্ভব। অনেক কথা, সময় নেই, যেতে যেতে বলবো, চল। দিকপতি নাছোড় টানতে থাকেন সনাতনের হাত। কখন ফেরবেন? 7টা 7:30, বড়জোর 8টা ধর। ইতস্তত করে তেতো গেলার মতো মুখ করে সনাতন বলে, চলেন। দুজনে একই কামরায় উঠলেন, বসলেনও পাশাপাশি। কৌতূহলী জনতার অনেকেও সেই কামরায় হাজির। সকলেই প্রায় নিত্যযাত্রী। তারাও ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক। চোর পুলিশের সহাবস্থানে উৎসুক সকলেই। ট্রেন ছেড়ে দিতেই নড়ে চড়ে বসে সনাতন। এবার বড়বাবু আপনার শর্তগুলি বলেন। শর্ত 1, প্রতি রবিবার সকালে থানায় হাজিরা দিতে হবে তোকে। বেশ। তারপর? শর্ত 2, সপ্তাহে 2-1টার বেশি চুরি করবি না, বলে দিলাম। তাই সই। তবে হ্যাঁ, তা বলে সীমাহীন চুরি যেন না হয়, এটা শর্ত নম্বর 3। এ কথাটা ঠিক বুঝলাম না আজ্ঞে। মানে এমন চুরি তুমি করবে না যাতে পুলিশের বদনাম হয়। চুরি হবে এমন যাতে মানুষের ক্ষতি কম হয়। সে আপনি নিশ্চিন্ত থাকেন বড়বাবু, উল্লাসিত সনাতন। আমি চুরি করব যার, তার ক্ষতির চেয়েও বেশি হবে লাভ। সে কিরকম? জানতে চাইলেন দিকপতি সহ অনেকেই। ছিচকে চুরি হলেই মানুষের ভাণ্ডারে একটু টান থাকবে। চুরি যাওয়া জিনিসপত্র কিনতে হলেই পয়সা টাকা জমবে কম। একটু একটু টান থাকবে সংসারে। নেশা ভাঙ করার সুযোগ পাবেনি। টাকা পয়সা গয়না গাটি না পেলে সে বাড়িতে ডাকাতও হানা দিবেনি।
অভূতপূর্ব যুক্তি, খণ্ডায় কার সাধ্যি, বাকি নেই কারো মুখে। এই অবকাশে আরও এক কদম এগোয় সনাতন। এ তো পুলিশেরও সুবিধে কম নয়, ঝক্কি ঝামেলা বিশেষ পোহাতে হবেনি। হাসবেন না কাঁদবেন দিকপতি? ক্ষণিক চুপ করে থেকে মুখ খুললেন তিনি। মোদ্দা কথা, পুলিশের কাছে যত কম নালিশ হয় ততই তোর ভালো জানবি। নালিশ হবেনি, জোর গলায় বলে সনাতন। 30 বছর আছি এই লাইনে, আমি সকলের মতিগতি বুঝি। এমন এমন জিনিস চুরি করব যে লোকে বেশ কিছুদিন টের পাবেনি। যখন টের পাবে তখন দেরি হয়ে গিয়েছে বলে আর আপনাদের কাছে যাবেনি। অগত্যা ছুঁচো গিললেন দিকপতি। তবে বামাল ধরা পড়লে কিন্তু হাজতে চালান। মানলাম। আর কি শর্ত বড়বাবু? আর শর্ত নেই। নেই? তবে মিটে গেল, কথা পাকা। আপনি আমারে হেরম্বপুরে থাকার ও করে কমে খাওয়ার অনুমতি দিলেন? একটু চুপ করে থেকে অস্ফুট কণ্ঠে বললেন দিকপতি, দিলাম। শুনলেন তো সকলে? ট্রেনে উপস্থিত হেরম্বপুরবাসীদের উদ্দেশ্যে বলল সনাতন। আমার কর্ম সারা, এবার আমি চললাম। হাঁ হাঁ করে উঠলেন দিকপতি। তোর যে আমার সঙ্গে কলকাতা যাবার কথা। খিদে পেতিছে যে। কি খাবি খা। অতএব গাড়ি হাওড়া পৌঁছনো পর্যন্ত চলল সনাতনের খাওয়ার পর্ব। খাদ্য তালিকা খুবই দীর্ঘ। 4টি সিঙ্গাপুরি কলা, 1টি ন্যাশপাতি, 2 ঠোঙা ঝালমুড়ি, 5টি গরম পুরি, দরবেশ 2টি, 1টি অমৃতি, 2 ভাঁড় চা আর কচি ডাব 2টি। 32 টাকা 50 পয়সা তখনকার মতো গচ্চা দিলেন দিকপতি। হাওড়ায় নেমে প্রশ্ন সনাতনের, আচ্ছা, কোনো চেকারবাবু তো গাড়িতে উঠলনি? দিকপতি অবাক। তাতে কি? তাতে কি মানে? আপনি প্ল্যাটফর্ম থেকে আমারে ধরে এনে এলেন, আমার টিকিট কেটেছেন কি? তাই তো, না সূচক মাথা নাড়লেন দিকপতি। কি হবে এখন? দিকপতি কি যেন বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে সনাতনের জবাব, না, ফাইন না দিয়ে আমি যাবনি। যাই গেটে গিয়ে স্বেচ্ছায় ধরা দিই। হনন করে গেটের দিকে হাঁটে সনাতন। পিছন পিছন হা হা করে ছোটেন দিকপতি। নজরের আড়াল হলেই হয়েছে আর কি। গেটে সমস্ত কবুল করলেন দিকপতি। তার নিজের কেটেছেন রিটার্ন টিকিট। প্রস্তাব দিলেন, যদি দুজনের ভাড়া বাবদ এটাই আপনাদের দিয়ে দিই, ডবল ফেয়ার সিঙ্গেল জার্নি। বেআইনি যদিও, তবু চেকারবাবুরা গড়রাজি ছিলেন না। কিন্তু সনাতনের কি ভীষণ হুজ্জুতি, রীতিমতো ভিড় জমে গেল এখানেও। অতএব 56টি টাকা গচ্চা দিয়ে দিকপতির নিষ্কৃতি। পৃথিবীর অষ্টম আশ্চর্যটিকে সঙ্গে করে গেটের বাইরে এলেন তিনি। আক্রোশে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হলো দিকপতির। কি ফাঁপড়েই না পড়েছেন তিনি। শুধু কি এতেই রেহাই? এরপর সনাতনকে বায়না মতো কিনে দিতে হলো প্লাস্টিকের চপ্পল, চিকন দাঁতের চিরুনি। তারপর মিনিবাসে চাপিয়ে ঠিক বেলা 11টা নাগাদ তাকে সঙ্গে করে রাইটার্সে এসে পৌঁছলেন দিকপতি। এখানে রাজ্য পুলিশের দপ্তরে অনেকগুলি জরুরি কাজ নিয়ে এসেছেন তিনি। অনেকটা সময়ের ব্যাপার, তাই বললেন সনাতনকে, করে নে বাথরুম টাথরুম, কি করবি? কেন? একটু ভয় পেয়ে গেল সনাতন। এখন তোকে যেখানে বসিয়ে রাখবো সেখান থেকে এক কদমও বাড়াতে পারবি না তুই। বসে থাকবি আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত। কঠোর উক্তি দিকপতির। ওরে বাবা, আমারে কোনো ক্যাচাকলে ফেলতিছেন না তো বড়বাবু? ঘাবড়ে গিয়েছে বাছাধন। যা বলছি শোনো আগে, ধমক লাগান দিকপতি। বাথরুম সেরে জলপান করে হুকুম তামিল। এক বেঞ্চ সেন্ট্রির মাঝে তাকে সঁপে দিয়ে নিজের কাজে চললেন দিকপতি। সেসব কাজ মিটিয়ে হাওড়া স্টেশনে ফিরলেন সন্ধ্যা 6টা নাগাদ। মাঝে 1টা-2টোয় সনাতনকে সঙ্গে করে ডিম ভাতও খেয়ে নিয়েছেন রাইটার্সের ক্যান্টিনে। এখন আবার রেলের স্টলে খেলেন দুজনে স্যান্ডউইচ আর কফি। সনাতন একটু চুপচাপ এখন, কিন্তু দিকপতি খুশি। অর্ধেক কাজ সফল মোটামুটি, বাকি অর্ধেক কাজ যাত্রা শেষ না হওয়া অবধি। ততক্ষণ শুধুই নজরদারি। হেরম্বপুরের 2টি টিকিট কেটে প্ল্যাটফর্মে এলেন দিকপতি। সনাতনকে জাগাবার চেষ্টা করলেন একটু। এর আগে কখনো এখানে এসেছিস? অনেকবার, দাসনগরে আমার কুটুম বাড়ি। অন্য এক মতলব মাথায় এসেছিল দিকপতির। ভেবেছিলেন যদি হাওড়ার গোলকধাঁধায় ধাঁধিয়ে দিয়ে ব্যাটাকে ছেড়ে যাওয়া যায়, ঘুরে মরত বাছাধন, তবে নিশ্চিন্তে কাটত হেরম্বপুরে আজকের রাত। কিন্তু উত্তর শুনে দমে গেলেন। এ পথে আসা যাওয়ায় অভ্যস্ত সনাতন একাই পৌঁছে যাবে হেরম্বপুর। সনাতনের মগজেও তখন অন্য মতলব। আজ আমি তবে কুটুম বাড়ি চলি যাই বড়বাবু, কাল বরং বেলা বলি হেরম্বপুর ফিরব।
তার জানি না বাপুরে, দিকপতি মনে মনে আওড়ান। কি করে তুমি আমার নজর ছাড়া হবে আর পরে অন্য গাড়ি ধরে হেরম্বপুর পৌঁছবে, আঁটছ সেই মতলব। তা হচ্ছে না হে, সাধে কি তোমার পেছনে এতগুলো টাকা দণ্ড দিলাম? মুখে বললেন, না রে, তোকে তাড়িয়েছি আমি, আবার ফিরিয়েও নিয়ে যাচ্ছি আমি, এটা সকলকে দেখাতে চাই। তবে থানার অন্য পুলিশরা, প্রতিরোধ বাহিনীগুলির ছেলে ছোকরারা, মায়ের সাতটা গায়ে সাধারণ মানুষ কেউ অকারণে হেনস্থা করবে না তোকে। সেজন্যই তো আজ যাত্রার আসরে তোকে সঙ্গে রাখবো ভেবেছি। ওরে বাবা রে, কোকিয়ে ওঠে সনাতন, আমার যাত্রা দেখে কাজ নাই। 1 বছর পর ঘরে ফিরতেছি, আমারে পরিবারের সকলের সঙ্গে কাটাতি দেন। আরে বাবা, পরিবার তো কাল সকালেও থাকবে। যাত্রার আসর থাকবে কি? এত লোককে পাবি এক জায়গায়? কেন যে বাহাদুরি করি সকালে আপনারে পেন নাম ঠুকতে গেলাম, আক্ষেপ করে সনাতন। উত্তরে দিকপতি হাসেন নীরব হাসি। 2-4 পা এগিয়েছেন কি এগোননি, হঠাৎ করেই এক বাল্যবন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল দিকপতির। দীর্ঘকাল পরে সাক্ষাৎ, তাই চলল অপুরন্ত বাক্যালাপ। তবু কিন্তু মুহূর্তের জন্য অসতর্ক নন তিনি। সনাতনের একটি হাত শক্ত করে ধরে রেখেছেন ডান হাতের মুঠিতে। এক সময় কথা শেষ হয়, তৎক্ষণাৎ তাড়া লাগায় সনাতন, ট্রেন ছেড়ে দিতেছে, তাড়াতাড়ি চলেন বড়বাবু। দিকপতি নিত্যযাত্রী নন, সে কারণেই সনাতনকে শুধান, কোন ট্রেন, কত নম্বর প্ল্যাটফর্ম? ওই তো সেরি যাতিছে, মাইকে বলল, শোনেননি? তাড়াতাড়ি ছোটেন। মাইকে কি বলেছে কিছুই শোনেননি দিকপতি, সত্যিই সামনের প্ল্যাটফর্মে ছেড়ে যাচ্ছে ট্রেন। সনাতনের তাড়াতে বিশাল চেহারা নিয়ে জলদি ছোটেন। একেবারে শেষের কামরা বেরিয়ে যাচ্ছিল, কোনো মতে লাফিয়ে ওঠে হালকা চেহারার সনাতন। দেখা দেখি কোনো মতে হাঁপাতে হাঁপাতে লাফ দিয়ে ওঠেন দিকপতিও স্বয়ং। কামরার ভেতরে নজর পড়তেই দিকপতি চেঁচালেন, এ কি, এ তো দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন রে সনাতন। কোথায় সনাতন? ঘাড় ঘুরিয়েই দিকপতি বেকুব, চোখের পলকে নেমে গেছে সনাতন। হাওড়া প্ল্যাটফর্ম ছাড়িয়ে গতি বাড়িয়ে দিয়েছে ট্রেন। এ কি, চলেছে কোন লাইনে? এ তো সাউথ ইস্টার্ন। একজনকে শুধিয়ে জানলেন, জগন্নাথ এক্সপ্রেস, সবচেয়ে কাছের স্টেশন খড়গপুর, ধরবে 1.25 ঘন্টা পর। সেখানেই যেতে হচ্ছে তবে সনাতনী ধাক্কায়। সেখান থেকে হাওড়া ফিরে পাবেন কি ইস্টার্নে হেরম্বপুরের শেষ গাড়ি? অসম্ভব। রাগে নিজের গালে চড় কষাতে ইচ্ছে হলো দিকপতির। ততক্ষণে নিশ্চিত সনাতনের হাতে হেরম্বপুরের সব লোপাট। আমার আজকের মতন গল্প পাঠটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।